হাই। তো আগের দিন আমরা পড়ছিলাম কাইরাল সেন্টার কি। তো আগের দিন আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, এটাকে বলা হয় ফিশার প্রজেকশন। বারবার বলছি ফিশার প্রজেকশন, কারণ এরকম ভার্টিক্যাল এবং হরাইজন্টাল লাইন দিয়ে যদি কোনো মলিকুলকে প্রেজেন্ট করা হয় তাকে বলা হবে ফিশার প্রজেকশন। আমরা এটাকে বলেছিলাম ল্যাকটিক অ্যাসিড। এটাকে অ্যাকচুয়ালি কিভাবে লিখতে পারো তোমরা? CH3, একটা হাতে ওইচ আছে, একটা হাতে হাইড্রোজেন আছে, আর একটা COOH আছে। আমরা একটু ঘুরে অন্যভাবে লিখলাম। তো এটাকে ল্যাকটিক অ্যাসিড বলা হয়। তো আমরা আগের দিন দেখেছিলাম এর মিরর ইমেজ কোনটা হবে? OH, COOH. তো আজকে আমরা পড়বো যে এই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। দেখো এই মলিকুলের চারটা হাতে চারটে মলিকুল আছে এবং একটা তার মিরর ইমেজের সাথে সুপার ইম্পসিবল নয়, কারণ এই মলিকুলটাকে যদি তুমি তুলে এনে এখানে রাখো তাহলে এখানে ওইচ হবে, এখানে এইচ হবে, আর COOH এর উপর COOH হবে, CH এর উপর CH হবে। মলিকুলটা যেহেতু সুপার ইম্পসিবল নয় তার জন্য এটা হবে অপটিক্যালি অ্যাক্টিভ। এটা অপটিক্যালি অ্যাক্টিভ। এবার মলিকুলের মধ্যে যদি কোনো মলিকুল যদি সিমেট্রিক হয় তাহলে সিমেট্রি এলিমেন্ট। তোমাদের এত অ্যাডভান্সে শেখাবো না, ছোট্ট করে বলছি। প্রথম সিমেট্রি এলিমেন্ট চেক করবে প্লেন অফ সিমেট্রি, এটাই ইম্পর্টেন্ট। প্লেন অফ সিমেট্রি সিগমা। প্লেন অফ সিমেট্রি কি না, যে প্লেন দিয়ে মলিকুলকে দুটো ভাগে ভাগ করা যায় তাকে বলা হবে প্লেন অফ সিমেট্রি। আমার যে এই সরি, আমার যে আমার ফোনটা দেখতে পাচ্ছ, ফোনটাকে যদি আমি এরকম একটা প্লেন দিয়ে কাটি, এই প্লেন একটা যদি এরকম একটা আয়না দাঁড় করে দিই তাহলে একটা পার্ট আরেকটা পার্টের সাথে কাটা হয়ে যাবে। বা এরকম ভাবে যদি আমি রাখি কাটতে চাই তাহলে কাটা হয়ে যাবে, দুটো ভাগ একে অপরে হাফ ইকুয়াল হয়ে যাবে। তাহলে সেই প্লেনটাকে বলা হবে সিমেট্রি প্লেন। তেমন যেমন দেখো এই মলিকুলটা কে, ধরো এখানে CH3 ভালো করে বোঝার চেষ্টা করবো, আমরা এটাই শুধু ডিসকাশন করবো। আমি যদি এভাবে কাটি তাহলে মলিকুল দুটো ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে সিগমা প্লেন আছে। আবার এদিক থেকেও কাটতে পারি, এটাও একটা সিগমা প্লেন। এবারে দেখো আমি একটা হাত চেঞ্জ করব, COOH করে দিলাম একটা হাত। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, কেমিস্ট্রি বুঝতে হবে, না হলে কিছু শিখতে পারবে না। CH3 আছে, CH3 আছে। তাহলে দেখো এই মলিকুলটাকে যদি আমি এভাবে কাটি তাহলে একটা হাত আরেকটা হাতের সাথে ইকুয়াল হয়ে যাবে, দুটো ভাগ আলাদা, দুটো যে ভাগ করবো সে দুটো ভাগ সেম হয়ে যাবে। তাহলে এখানে সিগমা আছে। এবারে আমাকে প্রশ্ন করতে হবে এই মলিকুলটা কি অপটিক্যালি অ্যাক্টিভ? সিগমা থাকলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। সিগমা প্রেজেন্ট ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটা ইনঅ্যাক্টিভ লিখে রাখো। সিগমা থাকলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। তাহলে আমি প্রমাণ করি সিগমা আছে, এই মলিকুলটা ইনঅ্যাক্টিভ কিনা। দেখো এই মলিকুলটা আমি ড্র করি, ভালো করে বোঝো, আমি আজকে বোঝাচ্ছি। তোমাদের টিচার যদি ভাই বোঝায় তো বলবে। CH3 এর ড্রপ ইমেজ, মিরর ইমেজ নাও। CH3 সবকিছু একই রকম ভাবে দেখতে পাবে মিরর ইমেজ নিয়ে। তো আমরা কি বলেছি, একটা মলিকুলে মিরর ইমেজ তার কি এনানসিওমার। এবার ভালো করে মনে রাখবে, ধরো এই এনানসিওমারটা যদি প্লাসে রোটেশন করে তাহলে দর্পণ ইমেজটা মাইনাস রোটেট করবে। তাহলে এ যদি +10 ডিগ্রি দেয় তাহলে এর মাইনাস কিন্তু 10 ডিগ্রি দিয়ে দেবে। তাহলে কি হবে, মলিকুলটা কোনো ওভারঅল কোনো চেঞ্জ দেখাবে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে মলিকুলটা তার মিরর ইমেজটাকে তুমি এর উপরে যদি বসাও তাহলে কি দেখতে পাবে, মলিকুলটা অ্যাকচুয়ালি একই। দুটো মলিকুল যদি একই হয়ে যায় তাহলে সেটা তার মিরর ইমেজ, তাহলে তারা এনানসিও মান নয়। ভালো করে বোঝার চেষ্টা করো, এই মলিকুলটাকে যদি আমি নিয়ে এসে এই মলিকুলের বসে দিই তাহলে দুটো মলিকুল তো এক, দুটো মলিকুল মিরর ইমেজ নয়। তাহলে তারা, তার যখন মলিকুলের সিগমা থাকবে তখন মলিকুল দুটো এক হয়ে যাবে। তাহলে তারা কি হবে, এই একজন প্লাসে একজন মাইনাসে রোটেট করতে পারবে না। এবার তুমি বলবে তাহলে তো দুটো মলিকুল যদি এক হয়ে যায় তাহলে একই দিকে দুজন রোটেশন করবে। তখন প্রশ্নটা এরকম হচ্ছে যে মলিকুলটা কাইরাল সেন্টারই তো নেই মলিকুলে, এই তো চারটা হাত তো সেম, তাহলে কাইরাল সেন্টার নেই। তাহলে কাইরাল সেন্টার না থাকলে সেই মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ হবে না। তাহলে এখানে বুঝতে পারলে যে সিগমা থাকলে মলিকুলটা ইনঅ্যাক্টিভ হবে। এবার এখানে দেখো এখানে তো একটা সিগমা আছে, এই সিগমাটা নেই, কারণ এর সাথে এর সেম ভাগ হবে না, কারণ এদিকে মিথাইল থেকে যাবে ওই ভাগে COOH থেকে যাবে। তাহলে এই সিগমা প্লেন নয়, কিন্তু এটা সিগমা প্লেন। এই দিক দিয়ে যদি আমি কাটি তাহলে এখানে CH3 ওখানে CH3। তাহলে দেখো
এদের যদি আমি মিরর ইমেজ নেই কি দেখতে পাবো, CH3 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 COOH। এই মলিকুলটা তুলে নিয়ে এই মলিকুল বসাও, তাহলে কি দেখতে পাবে, এই CH3 এই CH3 পর বসে যাবে, এই CH3 এই CH3 পর বসবে, এই CH3 এই CH3 পর বসবে, এবং এই COOH এই COOH বসবে। তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে সিগমা প্লেন আছে, তাহলে মলিকুলটা মানে দুটো মলিকুল সেম মলিকুল। আর যেহেতু এখানে কাইরাল সেম মলিকুল হয়ে গেলে তাদের তো কোনো রোটেশনই হবে না, কারণ কাইরাল সেন্টার নেই। তাহলে সিগমা প্রেজেন্ট, ইনঅ্যাক্টিভ, অপটিক্যাল ইনঅ্যাক্টিভ। বুঝতে পারলে, অপটিক্যাল অ্যাক্টিভিটি হওয়ার জন্য সিগমাকে অ্যাবসেন্ট হতে হবে, সিগমা থাকলে মলিকুলটা ইনঅ্যাক্টিভ হবে। এবার এই যে কাইরাল ল্যাকটিক অ্যাসিড COOH এই CH3OH, দেখো চারটে হাত ডিফারেন্ট। আর এর মিরর ইমেজ তুমি যদি নাও COOH CH3H, তুমি একটা মলিকুল আরেকটা মলিকুল বসাও, বসবে না, প্রথমত বসবে না, তাহলে এটা একে অপরে এনানসিমার। এবার দেখো এই মলিকুলকে তুমি দুভাগ করতে পারবে, এদিক এই ভাবে যদি ভাগ করো তাহলে একজন OH পাবে একজন H পাবে, তাহলে মলিকুলার সিমেট্রিক নয়। আর যদি তুমি এই ভাগে ভাগ করো তাহলে একজন COOH পাবে একজন CH3 পাবে। OH-টাকে দুভাগ করে দিলে তুমি OH পাবে আমি OH পাবো, কিন্তু একজন COOH পেয়ে যাবে একজন এই CH3 পেয়ে যাবে, তাহলে মলিকুলটা সিমেট্রিক নয়। তাহলে অ্যাসিমেট্রিক মলিকুল, অ্যাসিমেট্রিক মলিকুল ক্যান বি, ক্যান ছড়া তোমাদের এখন একটু সব বুঝতে হবে যে অ্যাসিমেট্রিক মলিকুল হলে সেটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হবে। আর অ্যাসিমেট্রিক কখন হবে, যদি সিগমা অ্যাবসেন্ট হয়, সিগমা প্লেন নেই তাহলে এটা হবে অ্যাসিমেট্রিক মডেল। যদি সিগমা প্লেন থাকে তাহলে দুভাগে ভাগ করতে হবে, তখন বলবে সিমেট্রিক। সিমেট্রিক মানে দুটো ভাগে ভাগ করতে পারবে, একজন আরেকজনের মানে কি বলবো দুটো ভাগে ভাগ করতে পারবে। সিমেট্রিক মানে কি, দুটো মলিকুলকে দুটো ভাগে ভাগ করতে পারবে, মানে দুটো ইকুয়াল হবে, সেই মলিকুলটাকে হবে সিমেট্রিক মলিকুল। এটা অ্যাসিমেট্রিক মলিকুল, তাহলে এই মলিকুলটা কাইরাল হবে। এটা হবে অপটিক্যাল, এটা কাইরাল, কারণ কাইরাল সেন্টার আছে এবং মিরর কাইরাল সেন্টার আছে এবং মিরর ইমেজ উপরিপাতিত হচ্ছে না, তার জন্য এটা কাইরাল, কাইরাল। আর দেন অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ কেন, সিগমা নেই, অপটিক্যালি অ্যাক্টিভ কারণ সিগমা নেই বলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এরপরে চলো মেসোটারিক অ্যাসিড দেখি, OH H H OH COOH CH3, এই মলিকুলটাকে দুটো ভাগে ভাগ করতে পারবো, দুভাগ করে দাও, ও একই জিনিস নিয়ে যাবে তুমি একই জিনিস নিয়ে আসবে। দুটো ভাগে যদি ভাগ করতে পারি তাহলে সিগমা থাকবে, সিগমা প্রেজেন্ট, প্রেজেন্ট মলিকুলার সিমেট্রিক হচ্ছে, সিমেট্রিক, তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। মলিকুলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হচ্ছে, তাহলে আমরা এক শিখেছিলাম সিগমা প্লেন অফ সিমেট্রি কি না, যে প্লেন দিয়ে মলিকুলকে দুটো ভাগে ভাগ করতে পারবো, যে প্লেন দিয়ে মলিকুলকে দুটো ভাগে ভাগ করতে পারবো সেই প্লেনটাকে বলা হবে সিমেট্রি প্লেন, প্লেন অফ সিমেট্রি। দুই হচ্ছে ইনভার্সন সেন্টার, সেন্টার অফ ইনভার্সন বা ইনভার্সন সেন্টার অফ ইনভার্সন, সেন্টার অফ ইনভার্সন। সেন্টার অফ ইনভার্সন বলতে ব্যাপারটা এরকম, তুমি যেরকম একটা বক্স নাও, তুমি একটা কাল্পনিক একটা বিন্দু কল্পনা করবে, সেন্টার কল্পনা করবে, সেই সেন্টার থেকে তুমি যদি বামে যদি 2 হাত যাও, ডানে যদি 3 হাত পিছিয়ে আসো, একই রকম ভাবে পশ্চিমে 3 হাত এগিয়ে বা পূর্বে 3 হাত পিছিয়ে যদি আসো, যদি সবসময় একই জিনিস পাও, যতটা সামনে এগোবে ততটা পিছনে এগোলে যদি একই জিনিস পাও, বিভিন্ন দিকে সব দিকে এগিয়ে যদি তুমি একই জিনিসই পাও, মানে যতটা এগোলে যে জিনিসটা পাবে পিছলে তো সেই জিনিসটা পাও, সেই সেন্টারটাকে বলা হবে সেন্টার অফ ইনভার্সন। তুমি একটা পার্টিকুলার পয়েন্ট থেকে শুরু করবে, সামনে যতটা যাবে যে জিনিসটা পাবে, সেই জায়গায় গেলে যদি সেই জিনিসটাই পাও, আর এদিকে গেলে এদিকে পিছিয়ে এলে সবসময় যদি একই জিনিস পাও, তাহলে সেটা সেই সেন্টারকে বলবে সেন্টার অফ ইনভার্সন। যেমন স্কোয়ার বক্সের ক্ষেত্রে এই সেন্টারটা হবে সেন্টার অফ ইনভার্সন, কারণ তুমি যেখানে যাবে একই সামনে, মানে ব্যাপারটা হচ্ছে একটা সেন্টার কল্পনা করবে, পিছিয়ে আসবে, আবার সামনে এগিয়ে যাবে, যদি একই জিনিস দুবারই যেখানে পৌঁছবে সেই দুটো জায়গা যদি একই হয়, ইকুইভ্যালেন্ট হয়, ইকুইভ্যালেন্ট যদি হয় সেই দুটো জায়গা, সেই জায়গাটাকে বলা হবে সেন্টার অফ ইনভার্সন। নাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করো এই মলিকুলটা।
এগুলো অ্যাডভান্স লেভেলে, তোমাদের যদি এক্সামে থাকে তাহলে একটু দেখো, না হলে না দেখলেও হবে। এই মলিকুলটার নাম আমার মনে পড়ছে না, বাট এই মলিকুলটাকে ভালো করে লেখো বলো। সরি, কি করছে না, ইচ্ছো এটা, এইচ। এই মলিকুলকে প্লেন অফ সিমেট্রি আছে, এদিক দিয়ে একটা প্লেন কল্পনা করো। তুমি ভাগ করতে হবে ইকুয়াল ভাবে, ইকুয়াল ভাবে ভাগ হবে না, কারণ এখানে এই ভাগটাতে উপরে হাইড্রোজেন আছে, নিচে ওই যাচ্ছে, এই ভাগটাতে উপরে হাইড্রোজেন ওই যাচ্ছে, নিচে হাইড্রোজেন আছে, তাহলে দুটো ভাগ সেম নয়। এদিক ভাবে একটা প্লেন চালো, উপরে দেখো, উপরে তুমি ভালো করে কি কি আছে সেটা নয়, কিভাবে আছে সেটা ইম্পর্টেন্ট। কিভাবে আছে দেখো, উপরের ভাগটাতে একজন ডান হাতে ওইজ নিয়েছে, একজন বাম হাতে এইজ নিয়েছে, আর নিচের ভাগে যে আছে সে ডান হাতে এইজ নিয়ে নিয়েছে, বাম হাতে ওইজ নিয়েছে, তাহলে দুটো ভাগ সমান নয়, ইকুইভ্যালেন্ট নয়। কতগুলো অ্যাটম আছে বা কি কি অ্যাটম আছে সেটা ইম্পর্টেন্ট নয়, কিভাবে আছে সেটা দেখতে হবে। কিভাবে আছে, দুটো ভাগে একইভাবে নেই অ্যাটম গুলো, প্রত্যেকের পজিশন আলাদা। পজিশন আলাদা হওয়ার জন্য এগুলোকে ইকুইভ্যালেন্ট বলবো না, তাহলে সিগমা নেই, এই মলিকুলাতে সিগমা নেই, বুঝলেন? তাহলে কি মলিকুলটা কাইরাল, মানে অপটিক্যালি অ্যাক্টিভ? অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলা তাহলে কি অ্যাক্টিভ? সিগমা নেই, সিগমা নেই, তাহলে তো বলতে পারি অপটিক্যালি অ্যাক্টিভ না। সিগমা যদি না থাকে তোমাকে আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে আই। আমি মলিকুলের মধ্যে একটা সেন্টার কল্পনা করলাম, আমি এই কোণ বরাবর এতটা গেলাম, এই কোণ বরাবর এতটা গেলাম, একই জিনিস পেলাম। নিচে এলাম, উপরে গেলাম, একই জিনিস পেলাম, সি ডবল এইচ পাচ্ছি। এদিকে এসছি, এদিকে গেলাম, একই জিনিস পাচ্ছি, হাইড্রোজেন। তাহলে এই সেন্টারটাকে বলা হবে আই, এটাকে বলা হবে সেন্টার অফ ইনভার্সন। আই যদি থাকে, আই প্রেজেন্ট, ইনঅ্যাক্টিভ হবে, এটা লিখে রাখো, ইনঅ্যাক্টিভ। এগুলো সব হায়ার লেভেলে যদি তোমাদের জ্যাম, সরি তোমাদের জিতে থাকে তাহলে লিখে রাখো, আই প্রেজেন্ট থাকলে মলিকুল ইনঅ্যাক্টিভ হবে। আই প্রেজেন্ট থাকলে মলিকুল ইনঅ্যাক্টিভ, এটা খাতায় লিখে রাখো, এবং এই এক্সামটা রেখে রাখো খাতার মধ্যে, যে দেখবে আই থাকলে মলিকুল ইনঅ্যাক্টিভ হবে। তাহলে তাহলে অ্যাক্টিভ হওয়ার জন্য, অ্যাক্টিভ কখন হবে, অ্যাক্টিভ টু বি অ্যাক্টিভ, অ্যাক্টিভ molecule must avoid I, sigma and Sn। Sn কি জিনিস সেটা আমি এখন বলছি না, তোমাদের এই দুটো জিনিস মনে রেখো, যে আই এবং সিগমা অ্যাবসেন্ট হতে হবে। অ্যাভয়েডস মানে কোন জিনিসগুলো সে রাখবে না তার মধ্যে, আই এবং সিগমা রাখবে না। যেমন এই মলিকুলটা অ্যাক্টিভ মলিকুল, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডে দেখো CH3H OH, তাহলে দেখো ভালো করে দেখো, এই মলিকুলে না তো আছে আই, কারণ তুমি এখান থেকে গেলে কি আই পাবে না, না আছে সিগমা, সিগমাও নেই, তাহলে এই মলিকুলটা অ্যাক্টিভ। আমরা এতদূর পর্যন্ত রাখলাম। আর দুটো আরেকটা এসএন হচ্ছে, এটা হচ্ছে সিমেট্রি এলিমেন্ট, ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি, ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি। আরেকটা সিমেট্রি এলিমেন্ট হচ্ছে সিএন, অ্যাক্সিস অফ সিমেট্রি। সিএন হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি। তো মোট চারটা সিমেট্রি এলিমেন্ট হয় মলিকুলের মধ্যে, আই সেন্টার অফ ইনভার্সন, সিগমা প্লেন অফ সিমেট্রি, এসএন ইমপ্রপার রোটেশন অফ অ্যাক্সিস অফ সিমেট্রি, সিএন হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি। তো আমরা শুধু দেখলাম যে মলিকুলের মধ্যে যদি আই এবং সিগমা থাকে, এবং তাদের ডেফিনেশন দুটো দেখেছি। সিগমা হচ্ছে প্লেন অফ সিমেট্রি, যে প্লেন দিয়ে মলিকুলকে দুটো ভাগে কাটা যায়। আর আই হচ্ছে মলিকুলের মধ্যে এমন একটা ইমাজিনারি সেন্টার, যেখান থেকে আমি যেই দিক বরাবর এগোবো, ফরওয়ার্ডে যাব এবং ব্যাকওয়ার্ডে যাব, সেম দূরত্ব, যদি সেম জিনিসগুলো আমরা অবজার্ভ করি বা দেখতে পাই, তাহলে সেই সেন্টারটাকে বলা হবে আমরা সেন্টার অফ ইনভার্সন। দুটো সিমেট্রি এলিমেন্টের ডেফিনেশন দিলাম এবং বোঝালাম যে সিগমা কোন কোন মলিকুলে প্রেজেন্ট, এবং সিগমা প্রেজেন্ট থাকলে মলিকুলটা ইনঅ্যাক্টিভ হবে। যেমন আমরা মেসোটাটারিক অ্যাসিডে দেখলাম, এটাকে বলা হয় মেসোটাটারিক অ্যাসিড। মেসো মলিকুল গুলো ইনঅ্যাক্টিভ হয়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তার কারণ এদের মধ্যে সিগমা প্রেজেন্ট। তো আমরা দেখা করছি, ডিসকাশন কন্টিনিউ করবো পরের ক্লাসে।